ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাতিল হতে পারে গোটা নিয়োগ প্রক্রিয়া। হ্যাঁ, এমনটাই খবর। কম নম্বরে প্রাথমিকের চাকরি, পরীক্ষায় না বসে প্রাথমিকের চাকরি, এই সোমবারই কিন্তু শুনানি। আবারও বলছি, এটা কিন্তু প্রাথমিকের নিয়োগ হলেও কিন্তু এটা 32,000 সংক্রান্ত কোনো বিষয় নয়, যদিও 32,000 সম্পর্কিত বিষয়ে এই সোমবারই জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চ হচ্ছে। বাট যে মামলার কথা আমরা বলছি এটা 2009 সালে নিয়োগ প্রক্রিয়া। গোটা বিষয় আপনাদের দেখাবো কি কি আজ রয়েছে, কি কি বিষয়গুলো রয়েছে এই মামলার মধ্যে এবং কেন বলছি গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে। তো সরাসরি সেই মামলার ডকুমেন্টে নিজে দেন, বাকি কথা তারপরে হবে। তো শুরুতে দেখতে পাচ্ছেন এই যে হাওড়া ডিস্ট্রিক্ট 2009 রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে যে চ্যালেঞ্জ হলো মহামান্য হাইকোর্টে, সেখানে দ্য কমিশন অফ স্কুল এডুকেশনকে পার্টি করা হচ্ছে, দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হাওড়াকে পার্টি করা হচ্ছে, মানে প্রাইমারি এডুকেশন সংক্রান্ত যে ইন্সপেক্টর আছে তাকে, দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়াকে পার্টি করা হচ্ছে, সিলেকশন কমিটিকে পার্টি করা হচ্ছে, ভীষণ রিলেভেন্ট এখানে, এবং রাজীব কুমার সেন এই ভদ্রলোককে পার্টি করা হচ্ছে। আর দেন অরিন্দম গোস্বামী, বিকাশ কুমার, দেন রশিদা খাতুন, এদেরকে পার্টি করা হচ্ছে। তার কারণ এনাদের নামে অভিযোগ রয়েছে, পার্টিকুলার অভিযোগ রয়েছে। সে অভিযোগগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করব যে মামলাতে এনাদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে। তার কারণ এই মামলাতে এমন অনেকগুলো বিষয়, যদিও 2009 ম্যাটার আমরা জানি যে ডিনোভো এক্সামিনেশন হয়, সেখানে গিয়ে মহামান্য হাইকোর্টে সেটা সেটেলমেন্ট হয়ে যায় এবং তারপরে কনসার্ন অর্ডারের ভিত্তিতে সেখানে চাকরি হয়। কিন্তু এই 2009 এই হাওড়া ডিস্ট্রিক্টে কিন্তু একটু অন্য ডিস্ট্রিক্টগুলোর তুলনায় কিন্তু একটু অন্য সাথে, তার কারণ 2014 সালের পরে কিন্তু অনেকটা নিয়োগ হয়ে গেছিলো। তো সেই নিয়োগ অনেকদিন আগে হয়েছে, তার প্যানেল এক্সপায়ারি হয়ে গেছে, তারপরে কিন্তু কোর্ট সার্টেন কিছু ডিরেকশন দিয়ে চাকরি হচ্ছে। কিন্তু এবার ইরেগুলারিটি বিভিন্ন আরটিআই তথ্যের ভিত্তিতে নতুন করে যদি উঠে আসে, সেটার একটা লুকাস্টাডি পয়েন্ট কিন্তু মামলাকারীদের তৈরি হয়। জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে এই ধরনের মামলা উঠবে। আপনার সম্প্রতি আমরা খবর করেছি যে গতকাল একটি ওয়েমার সংক্রান্ত মামলা ডিল অফ কনভার্সন খারিজ করে দিয়েছেন, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইকোর্টে এটা খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু এই মামলা যদি লুকাস্টাডি পয়েন্ট দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু ভয়ানক ব্যাপার হতে চলেছে। তো এই যে 9 নম্বর পর্যন্ত দেখালাম রেসপন্ডেন্ট যারা করা হয়েছে, দেন পরবর্তী ক্ষেত্রে তো তারপরে 10 দেখুন রুনু বিশ্বাস এবং 11তে রয়েছে ঝুমরি মণ্ডল সম্ভবত নাম। তো এই ধরনের 11 জনকে পার্টি রেসপন্ডেন্ট করা হয়েছে এবং তার পাশাপাশি যে ডাব্লিউপি নাম্বার রিট পিটিশন নাম্বার দেখতে পাচ্ছেন 8507/2025 আর শকুন্তলা মালিক and others versus the state of West Bengal and others। তো এটা মামলার জাস্টিস সৌগত ভট্টাচার্য বেঞ্চে 22/4/2024 তারিখে এখানে মামলাটা কিন্তু লিস্টেড ছিল, যদিও সেই মামলা কিন্তু 28 তারিখে উঠছে, মামলা লিস্টেড হয়ে গেছে। এবং এই মামলাতে যার সিগনেচার যতটুকু আমি বুঝতে পারছি এটা অ্যাডভোকেট গোপা বিশ্বাসের সিগনেচার, এবং এই মামলাটা কিন্তু অর্থাৎ ফিরদৌস শামীম, অ্যাডভোকেট ফিরদৌস শামীম তিনি লড়বেন গোটা বিষয়টাতে। এখন বিষয়টা হচ্ছে এখানে হঠাৎ করে একটা সেটেলমেন্ট, একটা কনসার্ন অর্ডার হয়ে যাওয়ার পরে 2014-তে সেই 15-16-তে রিক্রুটমেন্ট শেষ, দেন তারপরে নতুন কিছু সার্টেন রিক্রুটমেন্ট 22-23-24 সালে, দেন তারপরে গিয়ে আবার নতুন করে এই ধরনের মামলার গ্রহণযোগ্যতা কতটা। আবারও বলছি, গ্রহণযোগ্যতা ডিপেন্ড করে লুকাসটানির উপর, অর্থাৎ কোনো মানুষে কোনো প্রার্থীর কতটা লুকাস রয়েছে বা সেই মামলা গ্রহণযোগ্যতা কতটা, সেটার উপর কিন্তু কোর্ট ডিসাইড করবে। এই গ্রহণযোগ্যতা যদি প্রার্থীরা বা পিটিশনাররা যদি হাসিল করতে পারে, তাদের ফেভারে যদি গোটা বিষয়টা আসে বা লুকাসটানি পয়েন্ট যদি দাঁড়িয়ে যায় যে না পিটিশনার বা মামলাকারীদের লুকাস রয়েছে ক্ষেত্রে, তাহলে কিন্তু একটা ভয়াবহ জিনিস কিন্তু তৈরি হতে পারে। কারণ এই মামলা সিঙ্গেল হোক, ডিভিশন হোক বা সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলার কিন্তু গতি পাবে। তার কারণ এর মধ্যে যে ধরনের ইরেগুলারিটিগুলোকে রাখা হয়েছে, সম্প্রতি আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় পদ্ধতিগত ভুলের জন্য, চাল কাকড়কে মিশিয়ে দেওয়ার জন্য বাছাই করা সম্ভব হয়নি বলে কিন্তু এন্টায়ার 26,000 চাকরি বাতিল করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো এই ধরনের বিষয়গুলো দেখুন, এখানে একটা সার্টেন নাম্বার দেওয়া আছে, তো প্রত্যেকের নাম্বার তো জেনারেলে 68.125। তো সেক্ষেত্রে আরও সার্টেন কিছু নাম যে যারা লেখা আছে, দেখুন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ কর্তৃক উপরের নিম্নলিখিত নাম্বারের থেকে কম নাম্বার, অর্থাৎ একটা সার্টেন কাট অফ নাম্বার ছিল, সেই নাম্বারের তলায় যারা চাকরি পেয়েছেন, দেখুন জেনারেলে 68.125 গেছে, পরীক্ষায় বসার সম্ভবত একটা নাম্বার। তো সেক্ষেত্রে
সুধাংশু শেখর পাজা সম্ভবত তার নাম, যতটুকু পড়তে পারছি, তিনি 58.55, অর্থাৎ জেনারেলে গেছে 68, সেটা উনি পেয়েছে 58। তিনি কি করে এখানে বসলেন? এবং পূর্ব মেদিনীপুর তমলুকের ঘটনা বুঝতেই পাচ্ছেন, তো সেক্ষেত্রে তমলুকের ঘটনা এখানে রয়েছে। তো এরকম ধরনের একজন প্রার্থী রয়েছে জেনারেল 51, দেন এরপরে জেনারেল রয়েছে কম নাম্বার পেয়েছে, এখানে নাম দেওয়া হয়েছে। তো এই স্কুলের নামও সেখানে দেওয়া হয়েছে। তো গোটা বিষয়টা বুঝতেই পারছেন যে অভিযোগ কিন্তু গুরুতর। কম মেধাসম্পন্ন যারা পরীক্ষায় বসারই উপযুক্ত নয়, তারা কি করে রিক্রুটমেন্টে বসে চাকরি হাতিয়ে নিয়ে স্কুলে এতদিন ধরে চাকরি করছে? তো এই ধরনের অভিযোগের মান্যতা তো কোর্টকে দিতে হবে, এবং কনসার্ন অর্ডার হয়ে যাওয়ার পরে এই ধরনের দুর্নীতির কোনো শেষ হতে পারে না যে আমি একটা জায়গায় সার্টেন একটা বাধা দিয়ে দিলাম, দেন তারপর দুর্নীতি কেউ করলে তার আগের থেকে সেই প্রোটেকশনের জন্য সে রিলিফ পেয়ে যাবে, এটা হতে পারে না। এই মামলা অ্যাকচুয়ালি খুলে যেতে পারে অনেকগুলো বিষয় খুলেই উন্মুক্ত হতে পারে। তার কারণ এই ধরনের কম মেধা সম্পন্ন ছেলেমেয়েরা এরকম আঙুল দেখিয়ে তাদেরকে যখন দেখানো হচ্ছে যে এরা পরীক্ষায় ফর্ম তুলেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু মানে পরীক্ষায় বসতে গেলে যে নাম্বারটা দরকার সেই নাম্বারটাই এরা অ্যাভেল করতে পারেননি, তা সত্ত্বেও তারা এতদিন ধরে চাকরি করছেন কীভাবে? এই ধরনের মামলাকারীরা কিন্তু সেই বিষয়টা তুলে ধরে মামলা করেছেন। এখন কোর্টে কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা যেমন প্রথমে ডিসাইড হবে মেন্টালিটি পয়েন্টে, দেন তারপরে যদি এই জায়গা থেকে কাটিয়ে উঠতে পারেন পিটিশনাররা, তাহলে কিন্তু বিপাকে পড়তে পারেন। এবং মহা কেলেঙ্কারি আজ হাওড়াতে, এটা ঘটনা কিন্তু বহু আগেকার ঘটনা। প্রাথমিক স্কুলে আজব নিয়োগ, ব্যাপক কেলেঙ্কারি, পরীক্ষা না বসেছে এবং তাই স্বীকার করে নিচ্ছেন। আপনারা যদি এই কাট আউটটা একটু পরিষ্কারভাবে দেখতে পেতেন, তাহলে দেখতে পেতেন যে এটা কিন্তু তারা স্বীকার করে নিচ্ছে, হ্যাঁ আমরা পরীক্ষায় বসিনি কিন্তু আমরা চাকরি করছি। এই ধরনের কেলেঙ্কারি কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে, চলতে থাকবে। কারণ এর কোনো লাগামহীনভাবে, যেমন সন্ত্রাস চলে, তো লাগামহীনভাবে নিয়োগ দুর্নীতি কিন্তু হয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং ফ্যাসাদে পড়ছেন যোগ্যরা। কোনো প্যানেলে যদি অবৈধভাবে কেউ কাউকে পুশ করিয়ে দেয়, এন্টার প্যানেল বাতিল হচ্ছে। সুপ্রিম কোর্ট তাই করছে যে 26-এ যে চাকরি বাতিল, যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি। বড় বড় স্বশাসিত সংস্থা, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইডি, এগুলো কিছু করতে পারছে না। কোনো সব ইন্টেলিজেন্স ফেইলিওর, কারণ তারা খুঁজে বের করতে পারছে না কে যোগ্য কে অযোগ্য। তো সেই জায়গা থেকে পদ্ধতিগত ভুল, একটা প্যানেলে 2-4টেও যদি ঢুকে যায় তাহলে গোটা প্যানেল বাতিল হতে পারে। সেখানে তো হাওড়া এই ধরনের কেলেঙ্কারিগুলো রয়েছে, সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট কী করবে সেটাই দেখার। তো সেই জায়গা থেকে এই যে মামলাটা মহামান্য হাইকোর্টের সোমবার উঠতে চলেছে, লিস্টে রয়েছে মামলা, এবং শুনানি এই দিনই হবে সোমবার, এবং সেইখানে যে বিষয়গুলো উঠে আসবে পরবর্তীতে আপনাদের জানাবো। এবার আপনাদের মামলার সিনপসিস একটু নিয়ে যাই। দেখুন, পরিষ্কার বলা আছে, সিনপসিস অফ দ্য কেস, দ্য পিটিশনার বিং এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস অফ রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার 2009 আন্ডার দ্য হাওড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের এই প্রার্থীরা হচ্ছে যোগ্যতম প্রার্থী বা যোগ্যতম নির্ণয় করে তারা পরীক্ষা বসেছিলেন, এবং সেক্ষেত্রে 2009-10 যে সিলেকশন বলছে সেটাতে তারা পার্টিসিপেশন করেছিলেন। দ্য পিটিশনার অ্যাপিয়ার্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন হেল্ড অন 20 জুন 2010 অ্যান্ড দে আর অলসো অ্যাপিয়ার্ড ইন দ্য ডিনোভো এক্সামিনেশন। অর্থাৎ ওই পরীক্ষাটা বাতিল হওয়ার পরে সেকেন্ড যে পরীক্ষা হয় 10 আগস্ট 2014 সালে, সেখানেও তারা পার্টিসিপেশন করেছিলেন। দ্য পিটিশনার হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস উইথ কমপ্লিট ফেইথ আপন দ্য রিক্রুটমেন্ট অথরিটি। অর্থাৎ তাদের উপরে ভরসা রেখে তারা পরীক্ষায় বসেন, সিলেকশন প্রসেসে বসেন, অ্যান্ড দে উইল অ্যাক্ট অ্যাজ পার ল অ্যান্ড বোনাফাইডলি। তো সেক্ষেত্রে সেই ল হিসেবে তাদেরকে ট্রিট করা উচিত ছিল। বাট ইন দ্য রিয়েলিটি, অর্থাৎ বাস্তব পরিস্থিতিতে দেখা যায় দ্য অ্যাকশন অফ দ্য অথরিটি আর কমপ্লিটলি এগেনস্ট দ্য ল টু create opportunity of their favorite ineligible candidate and less meritorious candidate। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় যে লকে অর্থাৎ আইন বিরুদ্ধভাবে কিছু সুযোগ সুবিধা করে দেওয়া হয় কাদের না, তাদের ফেভারিট ক্যান্ডিডেটদের। যারা অযোগ্য ক্যান্ডিডেট, যারা কম মেধাসম্পন্ন ক্যান্ডিডেট, তাদেরকে অযোগ্যভাবে কিন্তু মানে যোগ্যভাবে ঢোকানোর চেষ্টা করা হয় প্যানেলে। ভেরি রিসেন্টলি দ্য পিটিশনে কেম, এই পয়েন্টটাই হচ্ছে লুকাস টেনের পয়েন্ট, ভেরি রিসেন্টলি দ্য পিটিশনে কেম টু নো অ্যাবাউট দ্য ইলিগ্যালিটিস ফর দ্য কনসার্ন অথরিটি। অর্থাৎ সম্প্রতি সময় পিটিশনাররা জানতে পারেন বিভিন্ন তথ্যের ভিত্তিতে যে এই যে কনসার্ন অথরিটি রয়েছে অর্থাৎ হাওড়া ডিপিএসসি, তারা কিছু ইরেগুলারিটি করেছে, অবৈধতা বা বেনিয়ম করেছে, অ্যান্ড অন দ্য বেসিস দ্যাট গেভ অ্যাপয়েন্টমেন্ট অফ দেয়ার ফেভারিট লেস মেরিটাস ক্যান্ডিডেট। এবং সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কম মেধা সম্পন্ন প্রার্থীর পছন্দের প্রার্থীদের চাকরি দেয় ডিউ টু ইলিগাল অ্যাকশন অফ দ্য চেয়ারম্যান অ্যান্ড অফিসিয়াল অফ দ্য হাওড়া ডিপিএসসি লার্জ নাম্বার অফ ইনএলিজিবল অ্যান্ড আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট। অর্থাৎ মানে আনকোয়ালিফাইড পাসই করতে পারেনি, ফেল প্রার্থীরা চাকরি পেয়েছে থ্রু ব্যাকডোর প্রসেস ওয়ার অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ডিনোভো এক্সামিনেশন। অর্থাৎ সেক্ষেত্রে যারা ফেল করেছে তাদের কিন্তু এই ডিনোভো অর্থাৎ পরবর্তী পরীক্ষা যেটা হয়েছিল প্রথম পরীক্ষা বাদ দেওয়ার পরে, সেখানে তাদের অংশগ্রহণ করতে জায়গা করে দেওয়া হয় এই চেয়ারম্যান এবং এই ডিপিএসসি কনসার্ন ডিপিএসসি। তো এই ধরনের অভিযোগগুলো রয়েছে।
মামলার ক্ষেত্রে এখন দেখা যাক এই মামলা কোন দিকে করায়। তবে ভীষণ বড় মানে সমস্যা এটাই যে 26,000 চাকরি বাতিল মামলায়, যে মামলায় পদ্ধতিগত ভুল থাকায়, ত্রুটি থাকায় এন্টার প্যানেলটাকে স্যাটিসফাইড করে দেওয়া হয়েছে এবং চাকরি চলে গেছে প্রায় 26,000-এর মধ্যে প্রায় 19,000 যোগ্য প্রার্থী এবং বাকিদের যে অযোগ্যরা রয়েছে তারা প্যানেলে পুশ করা হচ্ছে এবং সেটাও কোথাও গিয়ে গলাবাজি বিভিন্নভাবে বলা হচ্ছে। তো এই 2009-এর ম্যাটার আমরা জানি টেবিল পেতে কী হয়েছে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায়। তো সব কিছু সামনে আসুক, যখন এটা সামনে গেছে তখন সব কিছু সামনে আসুক। কারো প্রতি হবে কারো প্রতি হবে না এমন কেন? দ্বিচারিতা তো আইনের চোখে দেখা উচিত নয়। তো 2000 এই যে মানে 26,000 চাকরি বাতিল মামলা যে জাজমেন্ট সেটাকে দেখি হাওড়া ডিপিএসসিতে এই মামলা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় সিঙ্গেল বেঞ্চে বা যদি রিজেক্ট হয়ে যায় তাও ডিভিশন বেঞ্চে যা রাস্তা থাকছে, তো সেটা কিন্তু একটা টাইমে কিন্তু পুরো ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে পারে। এত পরিমাণ দুর্নীতি বেনিয়েও পরীক্ষা না বসে চাকরি, এগুলো তো একটা বিহি দেওয়া দরকার। তো দেখার এই মুহূর্তে কী হয় এই মামলা। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।